দেখুন, পৃথিবীর কোথাও কোনো দেশে আজ পর্যন্ত কেতাবি ঢঙে ব্যাকরণ মেনে নিয়ম মেনে কোনো অভ্যুত্থান হয়নি। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, বাংলাদেশ কখনোই তার ব্যতিক্রম নয়। দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ, সমাজের ক্রমবর্ধমান অসন্তোষ, প্রশ্নহীন আনুগত্যের দাবিদার শাসকের অপরিণামদর্শিতা, আর এসবের সাথে সাথেই বাইরের অশুভ শক্তির জটিলতর কূটকৌশল, সব কিছুর সম্মিলিত ফলাফল বাংলাদেশের সরকার বিরোধী অভ্যুত্থান। যে অভ্যুত্থানে নেতৃত্ব দিল বাংলাদেশের ছাত্র সমাজ। সেই ঐতিহাসিক ঘটনা আমাদের চোখের সামনেই ঘটল। সারা পৃথিবীকে চমকে দিয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকারকে উৎখাত করল। কিন্তু তারপর কি ঘটল? আমরা দেখলাম একটা সার্বিক অরাজকতা। বেছে বেছে আওয়ামী লীগের রাজনৈতিক দলের নেতা কর্মীদের নির্বিচারে হত্যা, একের পর এক পুলিশের নৃশংস খুন, বাড়ি ঘর দোকান সব কিছু লুটপাট, অগ্নিসংযোগ। মুহূর্তে যেন বাংলাদেশের আকাশে ভয়ালো এক কালো অন্ধকার নেমে আসলো। সারা বাংলাদেশের মানুষ, তাদের সাথে প্রতিবেশী দেশগুলো শিউরে উঠল। বাংলাদেশের ছাত্র সমাজ, যারা কোটা বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশের হাসিনা সরকার হটাও সেই আন্দোলনের পুরোধা পথিকৃৎ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই ছাত্র সমাজেরই কেউ কেউ বলতে শুরু করলেন যে আমাদের আন্দোলনকে অন্যেরা হাইজ্যাক করেছেন। তারা আরও বললেন, চারিদিকে যা ঘটছে তা ছাত্র আন্দোলন নয়, ছাত্রদেরকে ঢাল করে অশুভ উগ্র মৌলবাদী শক্তি তাদের এজেন্ডাকে পূরণ করতে মাঠে নেমেছে। বলা বাহুল্য, অচিরেই ছাত্রদের এই বক্তব্যের সত্যতা প্রমাণিত হলো বিভিন্ন ঘটনায়। তা বাংলাদেশ যখন এই ভয়ঙ্কর পর্বান্তরের মধ্যে দিয়ে চলছে, ভয়ানক এক ক্রান্তিকালের মধ্যে দিয়ে যখন বাংলাদেশের প্রতিটি মুহূর্ত অতিবাহিত হচ্ছে, সে সময় ছাত্র সমাজের আন্তরিক দাবিকে সমর্থন ও সম্মান জানিয়ে দেশের হাল ধরতে এগিয়ে আসলেন দেশের অন্যতম আন্তর্জাতিক চরিত্র। রাজনৈতিক আকাশে হাজির হলেন দেশের একমাত্র নোবেল বিজয়ী মানুষ, বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তার আবির্ভাবের সাথে সাথেই বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের মনে, বাংলাদেশের প্রতিবেশী দেশ চীন বা ভারতবর্ষের মানুষদের মনে, এমনকি পাকিস্তানে, এমনকি আমেরিকায়, এমনকি ইউরোপের বিভিন্ন দেশে একটাই প্রশ্ন বড় হয়ে উঠল, গুরুত্বপূর্ণ হয়ে উঠল, আর তা হলো ডক্টর ইউনূস তিনি কি বাংলাদেশে আবার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন? তিনি কি সংখ্যালঘু হিন্দুদের সম্পদ, জীবন, তার নিরাপত্তার ব্যবস্থা করতে পারবেন? তিনি কি পুলিশ খুন রুখে দিতে পারবেন? তিনি কি পারবেন অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মতো পূর্বতন শাসক দলের সাধারণ কর্মীদের সমর্থকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে? তিনি কি বাংলাদেশের সার্বিক উন্নয়নের পতাকা বিশ্বের আকাশে তুলে ধরতে পারবেন? তিনি কি সত্যিই একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করতে পারবেন, যে ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের নিজেদের পছন্দ মতো একটা সরকারকে বাংলাদেশে তৈরি করবেন? এই মুহূর্তে সর্বাধিক আলোচিত এই প্রশ্নগুলির উত্তর আমরা কেউই জানি না। সময়ের গর্ভে তা নিহিত আছে। দেখুন, বাংলাদেশে আচমকা নাটকীয়ভাবে যে পট পরিবর্তন হলো, তাতে সবচাইতে বেশি চমকে গেছে যে প্রতিবেশী দেশগুলি, তার মধ্যে চীন অন্যতম। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে চীন বাংলাদেশের সাথে তার বন্ধুত্ব নিবিড় করেছে। বছর দুই আগে পদ্মা নদীর উপর যে 6 কিলোমিটার দীর্ঘ যে নজরকাড়া সেতুটির উদ্বোধন হলো, পদ্মা সেতু, সেই সেতুটি কিন্তু চীনেরই প্রযুক্তিগত সহায়তায় তৈরি হয়েছে। বলা বাহুল্য, সেতুটি কিন্তু চীনেরই একটা সংস্থা তৈরি করেছে। বিগত 5 বছরে চীন কিন্তু অন্তত $3 বিলিয়ন আমেরিকান ডলারের সমতুল্য ঋণ বাংলাদেশকে প্রদান করেছে। আরও বাস্তব তথ্য এটাই যে বাংলাদেশের এই অভ্যুত্থানের পর্বের আগেই চীন বাংলাদেশের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্টে চীন প্রচুর অর্থ লগ্নি করেছে, ইনভেস্ট করেছে। তারা তো প্রফিট চাইবে। সুতরাং খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই অভ্যুত্থান চীনের কপালে ভাঁজ ফেলেছে। কেননা হাসিনা সরকারের সঙ্গে তাদের যে সেটিং ছিল, যে ব্যালেন্স ছিল, তা কিন্তু এখন প্রায় নিশ্চিহ্ন।
আবার তা নতুন করে শুরু করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে দুদেশের পক্ষেই। আর সেই কারণেই চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস তার কাছে কিন্তু ভীষণভাবেই ইতিবাচক সম্পর্কের প্রত্যাশী। এখন প্রশ্ন হলো, ডক্টর ইউনূস চীনের এই প্রত্যাশা কতটুকু পূরণ করবেন, কিভাবে পূরণ করবেন, তিনি কি পারবেন বাংলাদেশের বৈদেশিক নীতিতে আগের মতো সুস্থিতি ফিরিয়ে আনতে? এটা তো না বোঝার কোনো কারণ নেই যে বাংলাদেশের এই পরিবর্তনশীল পরিস্থিতির উপর চীন তাদের নিজেদের স্বার্থে অবশ্যই কড়া নজর রেখে চলেছে, আর সেটা বাংলাদেশের কাছে একটা চাপের বিষয়। হয়তো সেই চাপেরই প্রভাবে বাংলাদেশ অতি সম্প্রতি আর্থিক সাহায্যের জন্য চীনের মুখাপেক্ষী হয়েছে। তা বাংলাদেশের কাছে চীনের যে প্রত্যাশা, সেই চাপের মধ্যে ডক্টর ইউনূস কতটুকু এগোতে পারবেন নিশ্চিতভাবে নির্ভর করছে তারই উপর বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশের আরেকটি প্রতিবেশী দেশ আমাদের দেশ ভারতবর্ষ। বাংলাদেশের জন্মলগ্ন থেকে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সারা বিশ্বে সুবিদিত। এর অন্যতম কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক ভূমিকা। কিন্তু ইতিমধ্যে পদ্মা গঙ্গার মধ্যে দিয়ে বহু জল গড়িয়ে গেছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার মূর্তি ধ্বংসের মধ্যে দিয়ে এটা পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশের নতুন প্রজন্ম অনেক ক্ষেত্রেই তাদের দেশের স্বাধীনতার সেই গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই সম্পর্কে বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকা সম্পর্কে অনেক কিছুই তারা বিস্তৃত হয়েছে। শেখ হাসিনার শাসনকালে যত বেশি নয়াদিল্লি আর ঢাকা ঘনিষ্ঠ হয়েছে, তত বেশি পাকিস্তানপন্থী মৌলবাদীরা বাংলাদেশের নবীন প্রজন্মের মধ্যে ভারত বিদ্বেষকে উস্কে দিয়েছে। বিগত বছরগুলিতে ভারত সরকারের সাথে হাসিনা সরকারের বন্ধুত্ব অটুট থাকলেও এটা বাস্তব যে ভারতের সম্পর্কে বাংলাদেশের জনগণের একটা বিশাল অংশে ক্রমাগত ভারত বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে। যদিও তার অন্যতম একটি কারণ এটাই যে ভারতে যত বেশি হিন্দুত্বের জিগির উঠেছে তত বেশি বাংলাদেশে ভারত বিদ্বেষ বেড়েছে। কারণ সমাজতত্ত্ববিদরা বলেন একটা মৌলবাদ আর একটা মৌলবাদকে জন্ম দেয়। তবু এত কিছু হওয়া সত্ত্বেও কোনো অশুভ শক্তি ভারত বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক তাতে তেমন কোনো চির ধরাতে পারেনি। সেজন্য চীন ঢাকাকে তার নিজস্ব বৃত্তের মধ্যে আকর্ষণ করলেও ভারত কিন্তু ঢাকার কাছে বরাবর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর অন্যতম প্রধান কারণগুলি আপনারা জানেন, আর তা হলো ভারত বাংলাদেশের মধ্যে ভৌগোলিক নৈকট্য। যে নৈকট্যের দরুন এই দুই স্বাধীন ভূখণ্ডে একদিকে যেমন ব্যবসা বাণিজ্য বছরের পর বছর বৃদ্ধি পেয়েছে, তেমনি অন্যদিকে সড়ক ও রেল যোগাযোগের গুরুত্ব বেড়েছে। উপকূল বরাবর জাহাজ চলাচলের ক্ষেত্রে সমঝোতা তৈরি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময়ে পারস্পরিক নির্ভরতা, সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এমনকি কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গি সংগঠনগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বেড়েছে, পদক্ষেপ বেড়েছে। এই সমস্ত ক্ষেত্রগুলিতে দুই দেশের পারস্পরিক নির্ভরতা বাড়ার সাথে সাথে পারস্পরিক বন্ধুত্ব নিবিড় থেকে নিবিড়তর হয়েছে। শুনলে আপনারা অবাক হবেন যে বাংলাদেশের এই আকস্মিক অভ্যুত্থানের আগে পর্যন্ত দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 10 মিলিয়ন আমেরিকান ডলারের মূল্যমানের সমান। সুতরাং এটা পরিষ্কার যে দুই দেশেরই সার্বিক উন্নতির জন্য দুই দেশেরই বন্ধুত্বপূর্ণ সহাবস্থান ভীষণ জরুরি। কিন্তু উদ্বেগের বিষয় এটাই যে শেখ হাসিনার সরকারের বিদায়ের আগে পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক সুস্থিত ছিল তা এখন অভ্যুত্থানের কারণে নিশ্চিহ্ন। অথচ দুই দেশেরই তা ভীষণ প্রয়োজন। ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান পদে অভিষিক্ত হয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস।
ভারতের প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছেন, দুই দেশের মধ্যে সুসম্পর্কের আশা তিনি ব্যক্ত করেছেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশের কাছে ভারতের প্রত্যাশা অনেক। সুতরাং বাংলাদেশের বর্তমান টালমাটাল অবস্থায় সেই একটাই প্রশ্ন কিন্তু বড় হয়ে দাঁড়ায় যে ডক্টর ইউনূস তিনি কি পারবেন কি ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেই ব্যালেন্সকে পুনরুদ্ধার করতে, নাকি তিনি ভারতের চাইতে চীনকে বন্ধু হিসাবে বেশি প্রাধান্য দেবেন? বলা বাহুল্য, ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ডক্টর ইউনূস তার আগামী পদক্ষেপের উপরেই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের সঙ্গে একটা নতুন সম্পর্কের প্রত্যাশী হয়ে রয়েছে। আমেরিকার কথা আসছে এখানে এই কারণে যে এই মুহূর্তে আমেরিকা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শক্তিধর দেশ, এবং শোনা যায় যে বাংলাদেশের হাসিনা সরকারের উৎখাতের পিছনে আসল কলকাঠি নাকি নেড়েছে এই আমেরিকা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করার অনুমতি চেয়েছিল হাসিনা সরকারের কাছে। হাসিনা সরকার তা প্রত্যাখ্যান করে এবং তারপর থেকেই নাকি আমেরিকা এই ষড়যন্ত্রের সূচনা করে। এসব তথ্য কতদূর যুক্তিসঙ্গত, কতদূর সত্য তা আমাদের জানা নেই, কিন্তু আমরা যেটা জানি তা হলো এই যে বাংলাদেশের এই মুহূর্তের কর্ণধার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ইউরোপের বহু দেশের, বিশেষ করে আমেরিকার রাষ্ট্রনায়কদের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। আপনারা জানেন, যখন ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের অর্থ নয়ছয়ের অভিযোগে বিভিন্ন মামলায় যখন বিচারাধীন ছিলেন, সে সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 170 জন বিখ্যাত মানুষ হাসিনা সরকারকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন যে ডক্টর ইউনূসের হয়রানি যেন বন্ধ করা হয়। চিঠিতে স্বাক্ষর করেছিলেন যারা, সেই বিখ্যাত মানুষদের মধ্যে ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব হিলারি ক্লিন্টন, এরকম আমেরিকা তথা ইউরোপের বহু বিশিষ্ট মানুষজন। সুতরাং আমেরিকা যে ডক্টর ইউনূসের সাথে মানসিক নৈকট্য বেশি অনুভব করছে তাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আমেরিকা বাংলাদেশের তাদের নিজেদের স্বার্থে বাংলাদেশের নিজেদের পছন্দ মতো একটা সরকারকে যে প্রতিষ্ঠা করতে চাইবে এ কথা জোর দিয়ে বলার যথেষ্ট কারণ নিশ্চিতভাবেই আছে। অন্যদিকে এটাও সত্যি যে বাংলাদেশ যদি তাদের বৈদেশিক নীতিতে আমেরিকার ইচ্ছে অনিচ্ছেকে যদি বেশি প্রাধান্য দেয়, মার্কিন এজেন্ডাকে যদি গোপনে কার্যকরী করার চেষ্টা করে, তাহলে তা চীন এবং ভারতের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কেননা চীন যেমন কখনোই চাইবে না যে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমেরিকার দাদাগিরি, তেমনি ভারতও মার্কিন সাম্রাজ্যবাদের মনোভাবকে কখনোই এখানে প্রশ্রয় দেবে না। মাঝখান থেকে দুর্দশাগ্রস্ত হয়ে উঠতে পারে বাংলাদেশের জনজীবন। তা এই রকম আন্তর্জাতিক চাপের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস কিভাবে এই আন্তর্জাতিক বিভিন্ন চাপের মধ্যে সমতা তৈরি করবেন তার উপরেই নিশ্চিতভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ। দেখুন, বিশেষজ্ঞদের মতে অন্তত বছর দুয়ের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তেমন সম্ভাবনা নেই। দেশের মধ্যে সাধারণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে ডক্টর ইউনূসের এরকম কিছুদিন লাগারই কথা। অর্থাৎ ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বেশ কিছুদিন ক্ষমতা ভোগ করবেন, যদি না সে দেশে আচমকা কোনো সেনা অভ্যুত্থান হয়। কারণ এরকম জটিলতর পরিস্থিতিতে বাংলাদেশে ইতিহাসগতভাবে সেনা অভ্যুত্থানের আশঙ্কা থেকেই যায়। তা বাংলাদেশে ক্ষমতায় থাকাকালীন ডক্টর ইউনূস তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য কতখানি সফল হবেন সে বিষয়টি যেমন ভবিষ্যতের গর্ভে নিহিত, তেমনি এটাও সত্যি যে তা নিয়ে আমাদের মন্তব্য করা ভারতবাসী হিসাবে একেবারেই উচিত হবে না। কারণ বিষয়টি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। আমরা আলোচনা করতে পারি বাংলাদেশের বৈদেশিক নীতি নিয়ে, সংখ্যালঘু মানুষজনের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে আমরা আলোচনা করতেই পারি। যাই হোক, ইদানিং আমরা যা দেখতে পাচ্ছি তা কিন্তু বেশ ইতিবাচক, পজিটিভ। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নির্বাচিত হওয়ার কিছুদিন পর থেকেই বাংলাদেশের নৈরাজ্য বহুলাংশে দূর হয়েছে। যে সেনাবাহিনীকে আমরা রাস্তায় কখনো দেখিনি, রাস্তায় দেখা যাচ্ছিল না, তাদের কিন্তু এখন রাস্তায় দেখা যাচ্ছে। দেশের প্রায় প্রতিটি থানাকে নিরাপত্তা দিয়ে সেনাবাহিনী থানার স্বাভাবিক কাজের পরিবেশকে পুনরুদ্ধার করেছে।
অর্থাৎ আইনের শাসন সেখানে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে, এটা ঠিক। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের প্রতি প্রতিশোধ, প্রতিহিংসা চরিতার্থ করা বেশ কিছুটা বন্ধ হয়েছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ধ্বংস করা মূর্তি তা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, সেসব প্রয়াস এখন কিন্তু দেখা যাচ্ছে। সংখ্যালঘু হিন্দুদের উপর নিদারুণ যে অত্যাচার তা খানিকটা স্তিমিত হয়েছে। বহু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুসলমান নাগরিকরা মন্দির পাহারা দিচ্ছে, মুসলমান নাগরিকরা হিন্দুদের গ্রাম পাহারা দিচ্ছে, হিন্দুদের তারা নিরাপত্তা দিচ্ছে। এইসব ইতিবাচক দিকের পাশাপাশি এটাও একটা বেশ ভালো বিষয় যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে ছাত্র সমাজের প্রতিনিধিরা রয়েছেন, সংখ্যালঘু মানুষজনের প্রতিনিধি রয়েছেন। তেমনি আশঙ্কারও মস্ত বড় কারণ আছে। কারণ অতিরক্ষণশীল দলের প্রতিনিধিরাও অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়ে আছেন, যারা উগ্র মৌলবাদী ভিত্তিক, গোড়া ধর্মীয় অনুশাসন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের শান্তি সমৃদ্ধির পথে সবচেয়ে বড় অন্তরায় হলো এই উগ্র মৌলবাদী শক্তি। এই শক্তিকে, এই চ্যালেঞ্জকে মোকাবেলা করাই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। সে কাজে তিনি সফল হবেন কিনা, নাকি মৌলবাদী শক্তির কাছে তিনি আত্মসমর্পণ করবেন, তা ভবিষ্যতই বলবে। কিন্তু যেটুকু আসার কথা তা হলো এটাই যে ডক্টর ইউনূসের কথায়, তার চিন্তাভাবনায় এখনও পর্যন্ত ভারত বিদ্বেষের কোনো লক্ষণ দেখা যায়নি। বরং তিনি তার সমস্ত বক্তব্যে বারবার রাষ্ট্র পরিচালন ব্যবস্থায় ধর্মনিরপেক্ষতার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। তিনি অতীতে বেশ কয়েকবার তিনি ভারতে এসেছেন, বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেছেন। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সহাবস্থানেই তিনি বিশ্বাস করেন, এটুকু এখনও পর্যন্ত সুস্পষ্ট। সম্প্রতি তিনি বাংলাদেশের হিন্দু ছাত্র সংখ্যালঘু অধিকার মঞ্চের সাথে মুখোমুখি বৈঠক করেছেন, যেখানে সংখ্যালঘুদের পক্ষ থেকে তার কাছে 8 দফা দাবি পেশ করা হয়েছে। যে দাবিগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য দাবিগুলি হল হিন্দুদের উপর হামলার ক্ষেত্রে দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল গঠন, জরুরি সংখ্যালঘু সুরক্ষা আইন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে আপগ্রেড করার দাবি, পালি শিক্ষা পর্ষদের আধুনিকীকরণ, শারদীয় দুর্গাপূজার সময় 5 দিন ছুটি ঘোষণা করা এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা। তা হিন্দু ছাত্র সংখ্যালঘু অধিকার মঞ্চের এই 8 দফা দাবির প্রতি ডক্টর ইউনূস আপাতত সদর্থক মনোভাব পোষণ করেছেন এবং এটা সংবাদপত্রে প্রকাশিত সাম্প্রতিক খবর। আসলে ডক্টর ইউনূস না, শুধু ডক্টর ইউনূসই নন, সকলেই ভালো করে জানেন যে বাংলাদেশে যে কোনো অস্থিরতা তৈরি হলেই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা হলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষজন। অথচ এরাই তো বাংলাদেশের নাগরিক, আর এই নাগরিকদের রক্ষা করাই তো ডক্টর ইউনূসের অন্যতম প্রধান কাজ। যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সেই একই কাজ, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। মূলত ভারত বাংলাদেশ এই দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কখনো একথা ভুললে চলবে না যে কোন দেশ কতখানি উন্নত তা পরিমাপ করার যে সমস্ত প্যারামিটার আছে, তাদের মধ্যে অন্যতম প্যারামিটার হলো সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন কতখানি নিরাপদে আছেন। তা দেখেই সেই দেশের উন্নতি সমৃদ্ধি তা সুস্পষ্টভাবে বোঝা যায়। আশা করি বাংলাদেশের অতীত গৌরব ঐতিহ্য তা পুনরুদ্ধারের রাজনীতিতে, আইনের শাসন প্রতিষ্ঠার রাজনীতিতে, পরধর্ম সহিষ্ণুতার রাজনীতিতে, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার রাজনীতিতে বাংলাদেশের কর্ণধার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সফল হবেন। তার সফলতা আমরা কামনা করি। এই পৃথিবী থেকে মৌলবাদী অশুভ শক্তি নিপাত যাক,
দেশে দেশে বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম শান্তি ও সমৃদ্ধির বিশ্ব তৈরি করতে অগ্রসর হোক, এই আশা রেখে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।